আসসালামু আলাইকুম টেক লাভার্স, আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি ভালো আছি। তো ফিরে আসলাম নতুন একটি রিঅ্যাকশন ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওর টাইটেলটি হলো মোটরোলা এর 60 ফিউশন এক বছর পর কি অবস্থা। মোটরোলা এর 60 ফিউশন ফুল রিভিউ ইন 2026। ওকে, মোটরোলা এর 60 ফিউশন এক বছর পর কি অবস্থা সেটা আমরা আজকে দেখবো। তো ভিডিও নিচে অবশ্যই ট্যাগ জাপুর চ্যানেল থেকে তাদেরকে ফুল ক্রেডিট দেওয়া, তাদের ভিডিও লিঙ্কটা অবশ্যই আমাদের চ্যানেলের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, চাইলে তোমরা চেক আউট করতে পারো। তো চলো বেশি দেরি করে আজকের ভিডিওর কার্যক্রম শুরু করি। 1 2 3। 30,000 টাকা দামের এই ফোনের মধ্যে একটা 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা ইউজ করা হয়েছে এবং 6.67 ইঞ্চির একটা পি ওলেড কার্ভ ডিসপ্লে থাকছে। তার পাশাপাশি ডিসপ্লেটা বেশ জোস, মিডিয়াটেক ডাইমেনসিটি 7400 ওকে, আর বিশাল বড় ব্যাটারি তো পাচ্ছেনই। কথা বলছিলাম মোটরোলা এজ 60 ফিউশন নিয়ে। লাস্ট ইয়ারে পুরো বছর জুড়ে কিন্তু মার্কেট কাঁপিয়েছে এবং এই 26 সালের শুরুর দিক দিয়ে এসে যে জায়গায় হচ্ছে কিছুদিন আগে এই 70 ফিউশন চলে আসছে, তারপরেও এই 60 ফিউশনটা এখনো এত বেশি পপুলার যে এটার দাম কমতেছে না, উল্টা আরো দাম বাড়তেছে, এরকম একটা অবস্থা। যার কারণে আপনাদের মাঝে অনেকেই আমাকে কমেন্ট করছিলেন এবং ইনবক্স করতেছিলেন যে ভাই এই 60 ফিউশনটা এই 26 সালের এই সময়ে এসে কেনা কতটুকু উচিত হবে সেটা নিয়ে একটা রিভিউ দেন, অথবা আপনি কয়েকদিন ইউজ করে আমাদের সাথে একটা ইউজার এক্সপিরিয়েন্স শেয়ার করেন। লাস্ট বেশ কিছুদিন ধরে এই ডিভাইসটাকে আমি অনেকভাবে টেস্ট করেছি এবং এইটাকে কিন্তু আমি রিভিউ করেছিলাম আজ থেকে। আচ্ছা, আমি যদি একটু এখানে কথা বলি, এটা হলো মোটরোলা এর 60 ফিউশন, ঠিক আছে। এটা এক বছর আগের একটা ফোন। তো এটা তখন কি মানে 2025 সালে কি এটা খুবই কাঁপাইছে, মার্কেট কাঁপাইছে, হ্যাঁ। তো এখনো এটা কি মার্কেট কাঁপাচ্ছে, কারণ এটার দামটা এখনো আরো বেড়ে গেছে, এরকম একটা অবস্থা যেটা আমরা শুনলাম। আর এটা কিন্তু একটা কার্ভ ডিসপ্লে ফোন, তো যেটা খুবই প্রিমিয়াম আছে। আর ডিসপ্লে ন্যানো চিন বেজগুলো কি ন্যানো রেখেছে, যেটা কিন্তু আরো দেখতে আরো সুন্দর, ঠিক আছে। তবে ডিসপ্লেটা বেশ গুড এবং মোবাইলটা বেশ প্রিমিয়াম লাগছে। তো চলো ভিডিওটি এবার প্লে করি। ঠিক এক বছর আগে এবং এক বছর পরে এসে ইউজ করতে গিয়ে কিছু কিছু চেঞ্জেস দেখেছি। সম্পূর্ণ রিভিউ দেখার পরে যদি আপনি ডিসিশনটা নিয়েই ফেলেন যে এইচ 60 ফিউশন এই ফোনটা আপনি কিনবেন, তাহলে আপনি বাংলাদেশের বেস্ট প্রাইসে কিনতে চাইলে ফারজি টেকনোলজির সাথে যোগাযোগ করতে পারেন, কারণ ফারজি টেকনোলজি বাংলাদেশের বেস্ট প্রাইস কিন্তু অফার করছে। তাদের ফিজিক্যাল আউটলেট রয়েছে যমুনা ফিউচার পার্কে, তাছাড়াও বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিন্তু আপনি চাইলে ঘরে বসে অর্ডার করতে পারবেন। ফারজি টেকনোলজির সকল কিছু ডিটেল দিয়ে দিচ্ছি ভিডিও নিচে ডেসক্রিপশন বক্সে। এই ধরনের ব্র্যান্ড নিউ ফোনগুলোর প্রাইস কিন্তু খুবই ফ্রিকুয়েন্টলি আপ ডাউন করে, যার কারণে এটার এক্সাক্ট প্রাইসটা জানার জন্য আপনি চাইলে ফারজি টেকনোলজিতে একটা নক করতে পারেন। তাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটাও আছে ভিডিও নিচে ডেসক্রিপশন বক্সে। এনিওয়ে চলুন কথা বলা যাক এটার ডিজাইন নিয়ে। এটার ডিজাইন যদি আপনি দেখেন তাহলে মনে হবে যে এটার ডিজাইন একদমই ব্যাকডেটেড না, এক বছর পুরাতন একটা ফোন দেখে মনেই হয় না, কারণ হচ্ছে এখনো মোটরোলা সেম যে ডিজাইনটা রয়েছে সেটাই ক্যারি করতেছে এবং দেখে মনে হয় ওয়াও, এটা যে এক বছর আগের ফোন দেখে মনে হচ্ছে না, ঠিক আছে। এটা অবশ্যই নতুন ফোন দেখে মনে হচ্ছে এটা, হ্যাঁ এটা অবশ্যই ইউথ বা এক বছর আগের ফোন, ঠিক আছে। বাট দেখে মনে হচ্ছে না যেটা আসলে পুরনো ফোন। এক কথায় ভাই খুবই প্রিমিয়াম লাগছে, হ্যাঁ। হ্যাঁ, যদিও ডিজাইনটা মোটরোলা প্রতিটা ফোনে কি সেম টু সেম ডিজাইন হয়ে থাকে, বাট ডিজাইন কিন্তু আসলে সুন্দর আর কালারটা বেশ সুন্দর এই আর কি। তো ওভারঅল ডিজাইন বেশ গুড, প্লাস কি ডিসপ্লেটা অসাধারণ ভাই। তো চলো ভিডিও এবার প্লে করি। মোটরোলার একটা সিগনেচার ডিজাইন, আর এই ডিজাইনটা আমার কাছে পার্সোনালি ভালোই লাগে, কারণ হচ্ছে অন্যরা যে জায়গায় একটা থেকে আরেকটা কপি করা নিয়ে ব্যস্ত থাকে, তো সেই জায়গায় মোটরোলা একটা নিজস্ব সিগনেচার ক্রিয়েট করতে পারছে, এই ব্যাপারটাই আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। দেন মোটরোলার আরেকটা সিগনেচার হচ্ছে এটার বিল্ড কোয়ালিটি। হ্যাঁ, এটার পিছনে একটা ভেগান লেদার কিংবা আর্টিফিশিয়াল যাই বলেন না কেন সেটা ইউজ করা আছে এবং এইটা হাতে নিতে খুবই সলিড লাগে। বাট সলিড লাগলে হয় কি যে এটার মধ্যে প্রচুর পরিমাণে ডাস্ট জমে যায়, হাতে যদি একটু ময়লা থাকে তারপরে দেখবেন যে এটা প্রচুর পরিমাণে ময়লা হয়ে যাচ্ছে। এটা খুব দ্রুত ময়লা হয়ে গেলেও চিন্তা করার কিছু নেই, আপনি চাইলে সার্ফ এক্সেল দিয়ে চাইলে এটাকে আপনি ধুয়ে মুছে ফেলতে পারবেন, কারণ এটার মধ্যে কিন্তু আপনি IP69K এর ওয়াটার রেজিস্ট্যান্ট পাচ্ছেন। সরি, ভুল হয়েছে। আচ্ছা, IP69 এর ওয়াটার এন্ড ডাস্ট রেজিস্ট্যান্ট পাচ্ছেন। ও মানে IP69 এর আমরা রেটিং পাচ্ছি, যেটা কিন্তু আসলেই ভালো। তো মানে কি ফোনটা যদি পানিতে পড়ে যায় বা পানিতে যদি ডুবিয়ে চুবিয়ে ভিডিও শুট করতে যায় বা ছবি তুলতে যায়, তাহলে তোমরা অবশ্যই করতে হবে, কোনো সমস্যা নেই। কারণ IP69 এর রেটিংটা এরকম, ধুলোবালি থেকে পানি থেকে পুরোপুরি ফোনটা একদম পুরোপুরি সেফ বলা যায়, হ্যাঁ। তো যেটা কিন্তু আসলে অসাধারণ। তো চলো ভিডিও প্লে করি। 69K প্রো হাবিজাবি যাই বলেন না কেন সবকিছু সেম, চাইলে আপনি পানি নিচে নিয়ে ধুইতে পারবেন, ছবি তুলতে পারবেন, ভিডিও করতে পারবেন, সবকিছু কিন্তু করতে পারবেন। আর এটার বিল্ড কোয়ালিটির কথা যদি বলি তাহলে সম্পূর্ণটাই প্লাস্টিক বিল্ডের একটা ফোন, বাট প্লাস্টিক বিল্ড হলেও হাতে নিতে খুবই সলিড লাগে, যার কারণে ওই রকম চিপ ফিলিংটা যেটা সেটা কিন্তু আপনি কখনোই পাবেন না। বাট যদি এটার মধ্যে একটা মেটাল ফ্রেম থাকতো তাহলে হাতে নিতে অবভিয়াসলি আরেকটু বেশি প্রিমিয়াম লাগতো। দেন যখন আপনি এটার ফ্রন্ট সাইডে আসবেন তখন কিন্তু আপনি এই জায়গায় একটা 6.67 ইঞ্চির পি ওলেড ডিসপ্লে পাবেন। হ্যাঁ, ওয়াও, ডিসপ্লেটা বেশ কালারফুল, নাম দিয়েছে যে এটা অ্যামোলেড ওলেড যাই বলেন না কেন সবকিছু ঘুরে ফিরে কিন্তু সেম। হ্যাঁ সেম, ঠিক আছে। বাট এটা বলা যায় কি অ্যামোলেড ছোট বা এরকম একটা। তো ডিসপ্লেটা দেখো বেশ কালারফুল একটা ডিসপ্লে, আর ডিসপ্লে যেহেতু মানে কার্ভ ডিসপ্লে দেয় আরো বেশি প্রিমিয়াম হচ্ছে। আর ন্যানো চিমবেল হওয়ার কারণে কি ডিসপ্লেটা একদম পুরোই প্রিমিয়াম, ঠিক আছে। যেটা এক কথা অসাধারণ। বিশেষ করে যারা ভিডিও ওয়াচিং করো বা ইউটিউবে ভিডিও দেখো বা কি ফেসবুকে রিলস দেখো, তাদের জন্য কি এক কথায় অসাধারণ হতে যাচ্ছে, যেটা কিন্তু আসলে গুড সেন। তো চলো ভিডিওটি এবার প্লে করি।
বাট মোটরোলার ডিসপ্লেগুলো আমার কাছে একটু স্পেশাল লাগে। আপনি যদি দেখেন তাহলে দেখবেন যে অনেক বেশি শার্প এবং ডিটেল মনে হয়, ডিসপ্লেগুলো অনেক বেশি অবশ্যই। কালারফুল হয়ে থাকে। এটার মধ্যে কিন্তু 1 বিলিয়ন কালার সাপোর্ট করে এবং 120 হার্জের হায়ার রিফ্রেশ রেট রয়েছে। আর এই হায়ার রিফ্রেশ রেটটা প্রত্যেকটা জায়গার মধ্যেই দেখতে পাবেন যে পারফেক্টলি কিন্তু কাজ করে। তার পাশাপাশি এটাতে HDR10+ সাপোর্ট করে এবং আউটডোরে গিয়ে ভালো ভিজিবিলিটি পাওয়ার জন্য কিন্তু এটা এনাফ, কারণ হচ্ছে যে এটার পিক ব্রাইটনেস 4500 নিটস, যার কারণে এরকম গরমের মধ্যে যখন আউটডোরে গিয়ে ইউজ করবেন একদম ডিরেক্ট সানলাইটে দাঁড়িয়েও আপনি ফোনটাকে দূরে রেখে ইউজ করতে পারবেন। 4500 নিটস কিংবা পিক ব্রাইটনেস পাচ্ছেন, যদি এটা অবশ্যই নরমাল গেমিং করেছে ঠিক আছে, বাট আই থিঙ্ক আউটডোরে কোনো সমস্যা নেই। যদিও সে বলেছে আউটডোরে কোনো সমস্যা হয় না, তো আউটডোরে আশা করি সমস্যা হবে না। তুমি আউটডোরে ইনডোরে সব জায়গায় কি ফোনটা অনায়াসে কি মানে হ্যাজেল ফ্রি কি মানে ফোনটা কি ইউজ করতে হবে, যেটা কিন্তু আসলে গুড সাইন। তো চলো বিউটি প্লে করি। এটা এনাফ পরিমাণের ব্রাইট ছিল, এটার ব্রাইটনেস নিয়ে কমপ্লেন করার কোনো সুযোগ নাই। বাট যেহেতু এটা একটা কার্ভ ডিসপ্লে, একটা ব্যাপার নিয়ে একটু কমপ্লেন করতে হয়, সেটা হচ্ছে ওয়েট, আমার একটু হেডফোনের সমস্যা হয়েছে, আমি একটু কানেক্ট করে নিই 1 মিনিট। আমি একটু পিছনে যাই, হ্যাঁ এখান থেকে শুরু করি। দাঁড়িয়েও আপনি ফোনটাকে দূরে রেখে ইউজ করতে পারবেন। এটা এনাফ পরিমাণের ব্রাইট ছিল, এটার ব্রাইটনেস নিয়ে কমপ্লেন করার কোনো সুযোগ নাই। বাট যেহেতু অবশ্যই কার্ভ ডিসপ্লে, একটা ব্যাপার নিয়ে একটু কমপ্লেন করতে হয়, সেটা হচ্ছে মিসটাচ। টুকটাক মাঝে মাঝে একটু মিসটাচ দেখা যায়, বাট কার্ভ ডিসপ্লেগুলো যে অনেক বেশি মিসটাচ করে যে ব্যাপারটা, সেটা কিন্তু এটার মধ্যে আমি পাই নাই। এটার মধ্যে একটা প্রিমিয়াম ফিল পাচ্ছিলাম এই ডিসপ্লেটার মধ্যে। কিন্তু এই কার্ভ ডিসপ্লেটা আপনি যে জায়গায় অনেক বেশি এনজয় করবেন, সেটা হচ্ছে আপনি যখন নেটফ্লিক্সে মুভি টুভি দেখবেন অথবা আপনি গেমিং করবেন, তখন এটা অনেক বেশি এনজয় করবেন, কারণ এটা সাইড থেকে দেখতে অনেক বেশি সুন্দর লাগে এবং মুভি টুভি দেখতে অনেক বেশি ভালো লাগে। এই ফোন ইউজ করছি গত বেশ কিছুদিন এবং আমি 2-4টা মুভি টুভিও দেখলাম যে এটার ভিউইং এক্সপিরিয়েন্সও অনেক ভালো। দেখা যাচ্ছে যে যখন আপনি লো লাইটে গিয়ে এটা দিয়ে HDR মোডে ভিডিও টিডিও দেখবেন, মুভি দেখবেন, তখন অন্য লেভেলের একটা এক্সপিরিয়েন্স পাবেন। বাই দ্য ওয়ে, আরেকটা ব্যাপার একটু মেনশন করে রাখি, এটা কিন্তু ডলবি অ্যাটমসকে সাপোর্ট করে, যার কারণে সাউন্ডটা অনেক বেশি বেটার পাবেন। হ্যাঁ, মোটরোলার বেশিরভাগ ফোনে কি আমরা কি ডলবি অ্যাটমসে কি সাপোর্ট পেয়ে থাকি, যেটা কিন্তু আসলে মানে তার ডলবির সাথে কি কোলাবোরেশন করে, যেটা কিন্তু আসলে গুড সাইন। মানে ডুয়াল স্পিকার পাচ্ছে প্লাস ডলবির সাথে তার কি কোলাবোরেশন করে, যেটা কিন্তু আসলেই ভালো। আর ডলবির সাউন্ড কোয়ালিটি কিরকম সেটা তোমরা আমার থেকে ভালোই জানো, তো এটা বলার কোনো অপেক্ষা রাখে না। তো মোটরোলার সাউন্ড কোয়ালিটি বেশ গুড। তো চলো বিউটি প্লে করি। এবং এই বাজেট অনুযায়ী এটার সাউন্ড কোয়ালিটি আমার কাছে অস্থির লাগছে। কিন্তু কার্ভ ডিসপ্লের প্রবলেম যেটা, সেটা হচ্ছে ইজিলি কিন্তু স্ক্রিন প্রোটেক্টর পাওয়া যায় না। ইউভি প্রোটেক্টর যেগুলো রয়েছে সেগুলো লাগাইলে ডিসপ্লে অনেক সময় চলে যায়, অনেক ধরনের প্যারা খাওয়া লাগে। তো সেই জায়গায় আপনাকে অবশ্যই একটা পেপার অথবা স্ক্রিন প্রোটেক্টর যদি আপনি খুঁজে পান তাহলে ইউজ করতে পারেন। কিন্তু মানে কার্ভ ডিসপ্লের প্রবলেম এটাই যে হচ্ছে আপনি ইজিলি চাইলে একটা স্ক্রিন প্রোটেক্টর বসিয়ে দিতে পারবেন না। তাছাড়া ওভারঅল সব কিছুই আমার কাছে ঠিকঠাকই মনে হচ্ছে। দেন যদি এই ফোনের হার্ডওয়্যারের দিকে তাকান, তখন আপনি এই জায়গায় দেখতে পাবেন যে দুইটা ভেরিয়েন্ট পাওয়া যায়। এটা কিন্তু একটা গ্লোবাল ভেরিয়েন্ট এবং একটা ইন্ডিয়ান এবং ইন্দোনেশিয়ান ভেরিয়েন্ট হয়। যেটা ইন্ডিয়ান ভেরিয়েন্ট সেটাই কিন্তু ইন্দোনেশিয়ান ভেরিয়েন্ট, একদমই সেম স্পেক। আপনি যদি গ্লোবাল ভেরিয়েন্ট কিনেন তখন কিন্তু আপনি ডায়মন্ডসিটি 7300 যেই 4 nm চিপটা রয়েছে সেটা পাবেন। আর যদি ইন্ডিয়ান ভেরিয়েন্ট কিনেন, বাই দ্য ওয়ে আমার হাতে হচ্ছে এটা ইন্ডিয়ান ভেরিয়েন্ট, তখন কিন্তু আপনি 7400 যে এসএসডিটা রয়েছে সেটা পাবেন। দুইটার ডিফারেন্স যদি বলি তাহলে ডিফারেন্সটা একদমই 19-20 ডিফারেন্স, আহামরি কোনো ডিফারেন্স কিন্তু আপনি এই জায়গায় পাবেন না। অবশ্যই 7300 থেকে হচ্ছে 7400টা একটু পারফরমেন্স বেশি দেয়। সেটাই, মানে ইন্ডিয়ান ব্র্যান্ড ওটা পাচ্ছে 7400 ওটা, আর মানে গ্লোবাল ব্র্যান্ড যেটা ওটা 7300, মানে দুইটা চিপসেট অলমোস্ট সিমিলার, মানে জাস্ট 19 আর 20 তো যেটা ভাই বললো সেটা আমরা শুনলাম। হ্যাঁ, এটা আসলে এক কথায় তার সাথে আমি একমত, কারণ হ্যাঁ 19 আর 20 তফাৎ, এছাড়া তেমন কোনো তফাৎ নেই। বাট আমি একটা জিনিস বুঝি না যে গ্লোবাল ব্র্যান্ডে সবসময় কম দেয় কেন, আমি সেটাই বুঝি না। ইন্ডিয়ান ব্র্যান্ড আর মানে গ্লোবাল ব্র্যান্ড যখন আসে দুইটা ফোন, তখন কি মানে গ্লোবাল ব্র্যান্ড যেগুলো ওগুলো কি একটু কম দেয় আর ইন্ডিয়ান ব্র্যান্ড কি একটু বেশি দিয়ে থাকে। এটা আমি বুঝি না যে কেন এটা কম দেয়। দুটো তারা যদি চাইতো তারা কি একসাথে কি দুটো সেম প্রসেসর দিয়ে কি আসতে হতো, তাই না? তো ওটা করে না কেন সেটা আমি জানি না। চলো বিউটি প্লে করি। সেটা আপনি রেগুলার লাইফে ইউজ করলে কখনো বুঝতেও পারবেন না, অথবা সাইড বাই সাইড দুইটাকে ইউজ করলে আপনাকে বুঝতে গেলে মানে অনেক প্যারা খাওয়া লাগবে, এরকম একটা অবস্থা। যার কারণে এটা নিয়ে প্যারা খাওয়ার কিছু নাই। কিন্তু আমি আপনাদেরকে রিকমেন্ড করবো যে ইন্ডিয়ান ভেরিয়েন্ট নেওয়ার জন্য। আরও কিছু কাহিনী আছে যেগুলো নিয়ে আমরা একটু পরেই কথা বলছি। আর এটার মধ্যে কিন্তু স্টোরেজ টাইপ হিসেবে ইউজ করা হচ্ছে UFS 2.2, এবং এই বাজেটের ফোনের মধ্যে UFS 2.2টা আমার কাছে একটু কমই মনে হয়েছে। এই জায়গায় অবশ্যই UFS 3.1 যদি ইউজ করতো অবশ্যই একটা ভালো বুস্ট কিন্তু দেখ। যেহেতু বাজেটটা যেহেতু তোমার 30,000 টাকা একটা ফোন, তো অবশ্যই 3.1 দেওয়া উচিত ছিল, ঠিক আছে? 3.1 দিলে কি ফোনটা রিড রেট যে স্পিড ওটা কি আরো বেশি হতো, তো সেই হিসেবে এটা অনেকটি কম হয়ে গেছে এই আর কি। বাট ওভারঅল চিপসেটটা বেশ মানে বাজেট হিসেবে ঠিকঠাক আছে এই আর কি। তো চলো বিউটি প্লে করি। পেতাম তারপরে যখন এই এসডি দিয়ে এই ফোনটাকে আমি ইউজ করতেছিলাম, হেভি ইউজ করেও দেখেছি যে ভালোভাবেই হ্যান্ডেল করতে পারে, এবং অনেকগুলো অ্যাপ একই সাথে যখন আপনি ইউজ করেন মাল্টিটাস্কিংয়ের সময় দেখতে পাবেন যে ভালো একটা সাপোর্ট দিবে। বাই দ্য ওয়ে আমার হাতে যেটা রয়েছে সেটা হচ্ছে যে
128GB মানে হচ্ছে বেস ভেরিয়েন্ট, এবং বেস ভেরিয়েন্ট দিয়েও কিন্তু আমি হেভি ইউজ করতে পারতেছিলাম। আর মোটরোলার ইউআই আমার কাছে পার্সোনালি ভালোই লাগে। এর একটা কারণ হচ্ছে যে স্টক ইউআইটাকে তারা হালকা পাতলা টুইক করে কাস্টমাইজ করে তাদের নিজের মতো করে একটা ইউআই কিন্তু বিল্ড করে ফেলেছে, এবং এটার যে কাস্টমাইজেশনটা সেটা আমার কাছে মনে হচ্ছে স্টক ইউআই থেকে অনেক বেশি ইউজফুল মনে হয়েছে, এবং এই ইউআইটা হয়তো অনেকেই পছন্দ করে থাকবেন। আর এই ফোনটা যারা এই মুহূর্তে কিনবেন তাদেরকে একটা ওয়ার্নিং দিতে চাই বা একটা ব্যাপার একটু জানিয়ে রাখতে চাই, সেটা হচ্ছে যে এই ফোন যদি আপনি কিনেন তাহলে কিন্তু আর 2 বছর সফটওয়্যার আপডেট পাবেন। মোটরোলা কিন্তু 3 বছর প্রমিস করে যে তারা সফটওয়্যার আপডেট দিবে, যেহেতু অলরেডি এর বয়স 1 বছর হয়ে গেছে, তার মানে আপনি আর 2 বছর সফটওয়্যার আপডেট পাবেন। অ্যান্ড্রয়েড 16 রান করতেছে, অ্যান্ড্রয়েড 18 পর্যন্ত কিন্তু আপনি সফটওয়্যার আপডেট পাবেন, এবং সিকিউরিটি প্যাচ হয়তো আপনি 4 বছর পেতেও পারেন, সেটা এখন আমি কনফার্মভাবে জানি না। এনিওয়ে, এটা সফটওয়্যার নিয়ে কমপ্লেন করার সুযোগ নেই, এবং এই বাজারের মধ্যে যারা গেমিং ফোন খুঁজে থাকেন, একটা ব্যালেন্সড ফোন যে শখের বসে গেমিং করবেন টুকটাক, অথবা দিনে 2-1টা পাবজি ম্যাচ মারেন, এই ধরনের ইউজারদের জন্য এটা একদমই পারফেক্ট। যার কারণে যারা পারফরমেন্স সেন্ট্রিক ফোন খুঁজে থাকেন তাদের লিস্টে কিন্তু এটাকে রাখতে পারেন, কারণ হচ্ছে এটার মধ্যে উড়াধরা পারফরমেন্স না দিলেও যে ব্যালেন্সড পারফরমেন্সটা দেয় সেটা কিন্তু আপনাকে সব জায়গায় পুষিয়ে দেয়। কোন জায়গায়? অবশ্যই মানে এটা যেহেতু 7400 মানে Dimensity 7400 এই চিপসেটটাকে আসলে একটা ব্যালেন্স চিপসেট বলা যায়, বা মিড রেঞ্জের মধ্যে কি একটা সেরা চিপসেট, এটা দিয়ে তুমি মোটামুটি গেমিং করতে পারবে, প্লাস কি রেগুলার কাজ বা সব করতে পারবে, ভিডিও ওয়াচিং থেকে শুরু করে সব কাজ করা যাবে, প্লাস কি যারা ভিডিও মানে কি ভিডিও এডিটিং করো তারা কি এটাতে কি ভিডিও এডিটিং করতে পারবে, ঠিক আছে। তো আবার রেগুলার কাজ বা সবই করতে পারো, মানে করতে পারবে, ঠিক আছে। তো বলো যে এটা কি একটা অলরাউন্ডার চিপসেট। তো চলো বিউটি প্লে করি। পুষিয়ে দিয়েছে সেটা আপনাদেরকে একটু বলি, সেটা হচ্ছে ক্যামেরা। এই জায়গায় আপনি একটা 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা পাবেন, তার পাশাপাশি একটা 13 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা পাবেন। এটার মধ্যে কোনো টেলিফোটো লেন্স কিন্তু থাকছে না, বাট এই 50 মেগাপিক্সেলের মেইন লেন্সের পিকচারগুলো যদি আপনি দেখেন তাহলে দেখেন যে খুবই শার্প এবং ডিটেল পিকচার কিন্তু ক্যাপচার করতে পারতেছে। হ্যাঁ, অবশ্যই অনেক বেশি ভাইব্রেন্ট ভিভিড লাগে দেখতে, আর এই ধরনের ভিভিড যেই পিকচারগুলো রয়েছে সেগুলাই বেশিরভাগ মানুষ পছন্দ করবে। হ্যাঁ, ছবি কোয়ালিটি দেখো মানে বেশ শার্প, ঠিক আছে। এখানে কোনো ডিটেলসের কোনো ঘাটতি নেই, বেশ প্লাস কি ছবিটা দেখতে বেশ ক্লিয়ার আছে, ক্রিস্টাল ক্লিয়ার যাকে বলা হয়, একদম পুরোই শার্প, ঠিক আছে। ছবি কোয়ালিটি বেশ ভালো, মানে অলমোস্ট হ্যাঁ মানে হালকা পাতলা একটু কালার আছে, বাট অনেক কি ন্যাচারাল ছবি মনে হয় আমার কাছে, এই আর কি। তো চলো বিউটি প্লে করি। আর এটা যখন একটু গ্রিন এরিয়া দেখে তখন দেখা যাচ্ছিল যে একটু বেশি গ্রিন করে ফেলে, কালারটাকে একটু বুস্ট করে, এবং এই ধরনের বুস্টেড কালারগুলাই বেশিরভাগ মানুষ পছন্দ করে। বাট আমার কাছে মনে হয় একটু ন্যাচারাল যদি হতো তাহলে একটু বেশি ভালো লাগতো, কিন্তু আমার কাছে অলমোস্ট ন্যাচারালি মনে হচ্ছে। ইউআইটা রয়েছে সেটার মধ্যে আমরা বরাবরই কিছু প্রবলেম খুঁজে পেতাম, দেখা যাচ্ছে যে ল্যাগ করে ক্যামেরার লেন্স যখন সুইচ করা যায়, কিংবা ভিডিও থেকে যখন ফটো মোডে যায়, এই ধরনের কিছু প্রবলেম আমরা খুঁজে পেতাম। বাট দিন দিন কিন্তু মোটরোলার ক্যামেরার যেই অ্যাপটা রয়েছে সেটাকে একদমই ম্যাচিউর করে ফেলছে, এবং এখন এই ধরনের কোনো প্রবলেম ফেস করে নাই। এটার স্যাম্পলগুলো দেখে হয়তো বুঝতেই পারতেছেন যে এটার মেইন লেন্স থেকে কতটুকু ভালো আউটপুট পাবেন, এবং পাশাপাশি দেখলাম যে এটার হাইলাইট এবং যে শ্যাডো এরিয়াগুলো রয়েছে সেগুলো ঠিকঠাকভাবে ব্যালেন্স করতে পারে, এক্সপোজারও কিন্তু ঠিকঠাক কন্ট্রোল করতে পারে, যেহেতু ডাইনামিক রেঞ্জটা ভালো দিচ্ছিল। দেন যদি আপনি আলট্রা ওয়াইডের পিকচারগুলো দেখেন তাহলে দেখবেন যে দুইটার মানে নেচার কিন্তু অলমোস্ট সিমিলার, একটু বুস্টেড কালার দেয়, কিন্তু যেহেতু এটা 13 মেগাপিক্সেলের একটা ক্যামেরা, যার কারণে ডিটেলের কিছুটা আপনি ঘাটতি পাবেন। এই জায়গায় যদি আরেকটু ভালো ইউজ করা যেত, বা নর্মালি কিন্তু আলট্রা ওয়াইড ক্যামেরাগুলো এই টাইপেরই হয়ে থাকে, 13 মেগাপিক্সেল অথবা 8 মেগাপিক্সেলও কেউ অফার করে। ওভারঅল এটার প্রাইস অনুযায়ী এটার আলট্রা ওয়াইড ক্যামেরা নিয়েও কিন্তু কমপ্লেন করা যায় না, কিন্তু এই বাজেটে অনেকেই কিন্তু হচ্ছে একটা টেলিফোটো লেন্স অফার করতেছে বেটার পোর্ট্রেট ফটোগ্রাফির জন্য। তো সেক্ষেত্রে এই জিনিসটা এটার মধ্যে মিসিং পেয়েছি, কিন্তু সেই মিসিংটা আপনি খুব বেশি একটা ফিল করবেন না, কারণ এটার যখন পোর্ট্রেট মোডে আপনি আসবেন তখন আপনি এই জায়গায় দেখতে পাবেন যে 3টা ফোকাল লেন্থ কিন্তু আপনাকে সাজেস্ট করা হচ্ছে, 24 মিলিমিটার, 35 মিলিমিটার এবং 50 মিলিমিটার। আমি ম্যাক্সিমাম টাইম 35 মিলিমিটার এবং 50 মিলিমিটারে হচ্ছে যে পোর্ট্রেট ছবিগুলো তুলেছি, এবং এই স্যাম্পলগুলো দেখে বুঝতেই পারতেছেন যে এটার পোর্ট্রেট কতটুকু ভালো। এটার এজ ডিটেক্ট খুবই ভালো ছিল। এটা সম্ভবত 35 মিলিমিটার, আর এটা সম্ভবত 50 মিলিমিটার, ঠিক আছে। তো অবশ্যই আমার কাছে 50 মিলিমিটার মানে 50 মিলিমিটার যেটা, এটা ছবি কোয়ালিটিটা বেশ ভালো লাগছে, আর এটার যে মানে ফেসটাকে না একটু বেশি স্মুথ করে ফেলছে, প্লাস কি মানে বেশ ডিটেলস মনে হচ্ছে, ঠিক আছে। ওভারঅল হ্যাঁ অবশ্যই ডিটেলসে ঘাটতি আছে, বাট মানে তারপরেও কি তুলনামূলক ছবিটা কি এটা বেশি ভালো লাগছে এই আর কি। তোমাদের কাছে বেশি কোনটা ভালো লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও। তো চলো বিউটি প্লে করি। তার পাশাপাশি দেখা যাচ্ছে যে ফেসের ডিটেলটাও কিন্তু ভালো রাখতে পারে। অনেক ফোনে দেখা যায় যে ফেসের ডিটেলটাকে একটু মানে স্মুথ করে ফেলে, ফেসটাকে ব্রাইট করে ফেলে, আর্টিফিশিয়াল লাগে তখন দেখতে, বাট এটা দেখতে অনেক বেশি ন্যাচারাল লাগতেছিল, মানে খুব বেশি একটা মেকআপ টেকআপ করে না। আর যারা হচ্ছে পোর্ট্রেট ফটোগ্রাফির জন্য ডেডিকেটেড ফোন খুঁজতেছেন তাদের জন্য এটা আই থিঙ্ক একটা বেস্ট চয়েস হতে পারে। বাট এইটার সাথে কিন্তু বেস্ট একটা কম্পিটিটর আছে, সেটা হচ্ছে যে CMF Phone 2 Pro, যেটা আমরা মানে 1-1.5 মাস আগে রিভিউ করছিলাম, তখন প্রাইস ছিল 26,000 টাকা, বাট এটার প্রাইস এখন হয়ে গেছে 30,000 টাকা। মানে কি একটা অবস্থা, এটা যখন নতুন মার্কেটে আসছিল তখন ছিল 23,000 টাকা। এনিওয়ে ওইটাকে আর নাটা নিয়ে ওইটা নিয়ে আমরা পরবর্তীতে আরেকবার কথা বলবো। তো এইটার ক্যামেরা আমার কাছে ওভারঅল পারফেক্ট লেগেছে।
দেন যখন আপনি এটার ফ্রন্ট ক্যামেরায় আসবেন তখন আপনি এই জায়গায় 32 মেগাপিক্সেলের একটা ক্যামেরা পাবেন এবং এটার ফ্রন্ট ক্যামেরা সত্যি বলতে আমার কাছে অসাধারণ লেগেছে। এই বাজারের যে ফোনগুলো পাওয়া যায় সেগুলোতে একটা 8 মেগাপিক্সেল, 10 মেগাপিক্সেল অথবা 12 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা দেয়, বাট সেই জায়গায় মোটরোলা কিন্তু খুবই ভালো কিছু অফার করতেছে। ছবি কোয়ালিটি বেশ ভালো, এনাফ পরিমাণে ডিটেইল পাবেন এবং শার্পনেস। মানে 1 বছর আগে একটা পুরোনো ফোন, তারপরে ছবি কোয়ালিটি মানে বা ক্যামেরা কোয়ালিটি এখনো তো রেখেছে, ঠিক আছে। দেখো ছবি কোয়ালিটি বেশ শার্প, মানে ক্রিস্টাল ক্লিয়ার, দেখতে খুবই সুন্দর আছে, ঠিক আছে। তো যারা সেলফি লাভার আছে তাদের কাছে আই থিঙ্ক ভালো লাগবে আর কি। তো চলো ভিডিওটি প্লে করি। দেখবেন যে ঠিকঠাকই রয়েছে, ডাইনামিক লেন্স খুবই ভালো রাখতে পারে, তার পাশাপাশি এক্সপোজারটাও ঠিকঠাক মেনটেন করতে পারছিল, যার কারণে আমার কাছে পার্সোনালি এটার ফ্রন্ট ক্যামেরা অনেক ভালো লেগেছে। দেন এটার ভিডিওর কি অবস্থা, এটার প্রত্যেকটা লেন্স দিয়ে আপনি 4K তে ভিডিও রেকর্ড করতে পারবেন। যেটা আসলে গুড সাইন। এই জিনিসটা কেউ অফার করতেছে কিনা আমার শিওর জানা নাই। এনিওয়ে চলুন বাইরে যাই, গিয়ে আপনাদেরকে এটার একটা ভিডিও স্যাম্পল দেখাই, তাহলে বুঝতে পারবেন যে এটার ভিডিওর কি অবস্থা। এটা মোটরোলা A60 এর মেইন ক্যামেরা ভিডিও। মেইন ক্যামেরা দিয়ে সর্বোচ্চ কিন্তু আপনি 4K 30 fps ভিডিও রেকর্ড করতে পারবেন এবং হাতে নিয়ে যদি আপনি আপনার নিজের ভিডিও করতে চান তাহলে এরকম একটা ভিডিও পাবেন। এবং এটা হলো তোমার মেইন ক্যামেরার ভিডিও। তো ভিডিওর কোয়ালিটি যদি বলি তাহলে অবশ্যই ভিডিও কোয়ালিটি বেশ গুড। হ্যাঁ 4K ভিডিও তো সেই জন্য রেজোলিউশনটা বেশ ভালো দেখা যাচ্ছে, মানে একদম পুরোপুরি ক্লিয়ার, একদম পুরো ক্রিস্টাল ক্লিয়ার মতো, ঠিক আছে। বাট হালকা পাতলা আমরা জিটারিং লক্ষ্য করছি, যেটা হয়তো যেহেতু মুভমেন্ট করতে হয় তো হালকা পাতলা জিটারিং হবে, এটাই স্বাভাবিক। বাট ভিডিও কোয়ালিটি বেশ গুড, ঠিক আছে, যেটা কিন্তু আসলেই ভালো, খারাপ না। আর যদি ভয়েস মানে সাউন্ড কোয়ালিটি বলি, মানে মেইন ক্যামেরার যে সাউন্ড কোয়ালিটি ওটা মোটামুটি অ্যাভারেজ রেখেছি আর কি। তো বেশি একটা মানে ভালো না বা বেশি একটা খারাপ না এই আর কি। তো চলো ভিডিও প্লে করি। ভিডিওর স্টেবিলাইজেশনটা যদি একটু চেক করি তাহলে বুঝতে পারবেন যে 4K 30 fps কিন্তু ভালো স্টেবল ভিডিও হয়। যদি একটু দৌড়াদৌড়ি করে ভিডিও করি তাহলে বুঝতে পারবেন যে কী অবস্থা। এখন আমরা হচ্ছে যে এর আলট্রাওয়াইডে সুইচ করব। এটা হচ্ছে এর আলট্রাওয়াইডের ভিডিও। আলট্রাওয়াইড দিয়ে যদি হাতে নিয়ে ভিডিও করেন তাহলে এরকম একটা ভিডিও পাবেন এবং কতটুকু ওয়াইড ভিডিও পাইতেছেন সেটা আই থিঙ্ক বোঝা যাচ্ছে। আলট্রাওয়াইডের ভিডিও নর্মালি একটু স্টেবল হয়ে থাকে, তো এটার স্টেবিলাইজেশন চেক করার খুব একটা দরকার নাই। আর আমার কাছে পার্সোনালি অ্যান্ড্রয়েডের আলট্রাওয়াইডগুলো খুব বেশি একটা ইউজফুল মনে হয় না। ওইগুলো দিয়ে মানে ফ্ল্যাগশিপ অ্যান্ড্রয়েড ফোনগুলো দিয়ে দেখা যায় যে আলট্রাওয়াইড দিয়ে ভিডিও করলে খুব ভালো। নাও লেটস টক অ্যাবাউট ব্যাটারি। এটার ব্যাটারিও কিন্তু দুই রকম হওয়ার কারণ হচ্ছে ওই যে গ্লোবাল আর হচ্ছে ইন্ডিয়ার যে ভেরিয়েন্টটা রয়েছে সেটা ক্যাসাল। আপনি যদি গ্লোবাল ভেরিয়েন্ট কিনেন তাহলে কিন্তু আপনি 5200 mAh এর ব্যাটারি পাবেন, আর যদি যেটা বর্তমানে খুবই কম তাহলে কিন্তু আপনি 5500 mAh এর ব্যাটারি পাবেন। আমার মানে ইন্ডিয়ান ভেরিয়েন্ট গুলো কি সবসময় তারা বেশি দিয়ে আসে, আর গ্লোবাল ভেরিয়েন্ট যেগুলো ওগুলো কি একটু কমই দিয়ে থাকে, যেটা একটা আসলে সমস্যা। বাট 5200 যেটা মানে গ্লোবাল ভেরিয়েন্টের, তো সেটা বর্তমান ব্যাটারির সাথে অনেকটাই কম। প্লাস 5500 যেটা ইন্ডিয়ান ভেরিয়েন্ট সেটাও কি অনেকটাই কম। মানে বর্তমানে আমরা 6 থেকে 7000, 8000, 10000 mAh কি ব্যাটারি দেখেছি, সেটা তোমরা ভালো করে জানো। তো ওই হিসেবে যদি ওই হিসেবটা যদি করি তাহলে ব্যাটারিটা আসলে ছোট, যদি এটা 1 বছর আগে একটা পুরোনো ফোন। তো ওই হিসেবে মানে বর্তমানের সাথে তুলনা করলে এটা আসলে ব্যাটারিটা একটু ছোট হয়ে যায় আর কি। তো চলো ভিডিও প্লে করি। যেটা রয়েছে এটার মধ্যে কিন্তু 5500 mAh এর ব্যাটারি এবং এটার ব্যাটারি ব্যাকআপের কথা যদি বলি তাহলে একদিন একদমই অনায়াসে পার করে ফেলতেছিল। বাই দ্য ওয়ে এটা কিন্তু সিলিকন কার্বন ব্যাটারি না, এটা লিথিয়াম আয়ন ব্যাটারি, যার কারণে কিন্তু 5500 mAh এবং এটা থেকে লম্বা সময় ব্যাটারি ব্যাকআপ পাচ্ছিলাম। এভারেজে এটা থেকে আমি 8 থেকে 9 ঘন্টার মতো স্ক্রিন অন টাইম পাচ্ছিলাম। আপনি যদি এটাকে একদমই হেভি ইউজ করেন, ডিরেক্ট সানলাইটে গিয়ে ব্রাইটনেস ফুল দিয়ে ইউজ করেন, গেমিং টেমিং করেন, এরকম হেভি ইউজ করার পরেও আপনাকে একদিন ব্যাটারি ব্যাকআপ দিতে সক্ষম। আমার কাছে মনে হয়েছে যে ব্যাটারি ব্যাকআপের জন্য এটা পারফেক্ট। এখন চাইনিজ কোম্পানিগুলো নাম্বার গেমের দিকে যাচ্ছে, এক একজন 7000, 8000 mAh, কেউ 10000, 12000 mAh ব্যাটারি দিয়ে দিচ্ছে। বাট আমার কাছে একটা অফিসিয়াল ফোন আছে, নাম মডেল কোনো কিছুই না বলি, ব্যাটারি হচ্ছে 7000 mAh। এখন স্ক্রিন অন টাইম সেটার মোটামুটি 5 ঘন্টার মতো। হ্যাঁ ফোনের বয়স 4-5 মাস হয়েছে, জাস্ট আমার ডয়ারে পড়েছিল, এখন ইউজ করতে গিয়ে দেখেছি সেটার অবস্থা এরকম হয়ে গেছে। তো ব্যাটারি যদি আপনি নাম্বার গেম দেখে শুধুমাত্র কিনে ফেলেন যে 7000 mAh ব্যাটারি, হ্যাঁ 7000, 8000 mAh যে ব্যাটারিগুলো রয়েছে সেগুলোর ব্যাটারি ব্যাকআপ অবভিয়াসলি বেটার। বাট এই যে 5000 mAh পরিমাণে যখন আপনি 7000 কিংবা 6000 যাবেন সেগুলোতে কিন্তু এত ভালো আউটপুট আপনি পাবেন না। যার কারণে বলি যে এই টাইপের যে ফোনগুলো রয়েছে ব্যাটারি কম অফার করতেছে সেগুলো থেকে ব্যাটারি ব্যাকআপ বেশি পাওয়া কিন্তু এখনও সম্ভব। এনিওয়ে এখন কথা হচ্ছে যে আসলে 30,000 টাকা বাজেটে আপনি এটা কিনবেন কিনা। আমার কাছে এখনও মনে হয় যে আসলে চোখ বন্ধ করে যদি একটা ফোন কিনতে হয় এই বাজেটে, একটা রিলায়েবল ফোন যেটা সফটওয়্যার ভালো হতে হবে, ক্যামেরা ব্যাটারি সব দিক দিয়ে পারফেক্ট হতে হবে, তাহলে আপনি চাইলে এটা ট্রাই করতে পারবেন। পারফেক্ট বলতে তো কিছুই নাই, টুকটাক ল্যাকিংস রয়েছে এবং এটারও কিন্তু থাকছে। এই ব্যাপারগুলো আপনি আই থিঙ্ক বুঝতেই পারছেন যে এটার কী অবস্থা। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। তো যাই হোক গাইস, এখানে ভিডিওটি শেষ হয়ে গেল। আমরা দেখে নিলাম মোটরোলা F60 ফিউশন 1 বছর পরে কি অবস্থা সেটা আমরা দেখলাম। যদিও এটাকে আমরা অবশ্যই রিঅ্যাকশন করেছি, তো এটা আজকে 1 বছর পর ব্যবহারের পর সেটা আমরা দেখলাম, দেখার পর এখন আমরা রিঅ্যাকশনও করেছি। তো আমি যদি বলি তো এরকম এটার বর্তমান প্রাইস হলো 30,000 টাকা। তো 30,000 টাকা এটা এসে বলি তাহলে হ্যাঁ চিপসেটটা মানে পাওয়ারফুল, তারপর আইপি রিংটা ঠিকঠাক আছে, ডিসপ্লেটা বেশ সুন্দর, কালারফুল ডিসপ্লে, ক্যামেরা কোয়ালিটি, ছবি কোয়ালিটি বেশ ভালো, ভিডিও কোয়ালিটিও মোটামুটি বেশ ভালো, খারাপ না। আর ব্যাটারিটাই হয় জাস্ট ছোট হয়ে গেছে, ব্যাটারিটা 5500 যেটা ইন্ডিয়ান ব্র্যান্ড, আর গ্লোবাল
গ্লোবাল রেঞ্জ এটা 5200 আর কি। ব্যাটারি যদি বাদ দেই তাহলে বলবো যে সবকিছু ঠিকঠাক আছে। আর এটা কিন্তু ব্যাটারি কিন্তু ভালো একটা সাপোর্ট দেয়, ঠিক আছে? মানে মিনিমাম কি স্ক্রিন অন টাইম কি 7 থেকে 8 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ হবে, যেটা কিন্তু আসলে ভালো, খারাপ না। বাট যদি বর্তমানে ব্যাটারির সাথে তুলনা করি তাহলে ব্যাটারিটা আসলে ছোট হয়ে যায় আর কি। এছাড়া মোটামুটি মানে ফোনটা বেশ প্রিমিয়াম, যেহেতু কার্ভ ডিসপ্লে দেখতে বেশি সুন্দর, তো ওই সব ফোনটা বেশ ভালোই আর কি। দামটা যদি 30,000 না হয়, যদি 28,000 বা 27,000 তাহলে আরো বেশি ভালোতেই আর কি। তো এই ছিল আজকে ভিডিওর ওভারভিউ বা রিঅ্যাকশন। তো তোমাদের কাছে ভিডিওটি কেমন হলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট, চ্যানেলে নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে মাস্ট সাবস্ক্রাইব এন্ড গেট দ্য বেল আইকন। দেখা হবে নতুন কোনো রিঅ্যাকশন ভিডিওতে। সে পর্যন্ত তোমরা ভালো থাকো। আল্লাহ হাফেজ।